আসসালামু আলাইকুম। এখন আমি যে গাণিতিক সমস্যাগুলোর সমাধান দেখাবো এটা হলো নবম দশম গণিত অধ্যায় 2 অনুশীলনী 2.1 এর 5, 6 এবং 7 নং যে প্রশ্নগুলো ছিল এগুলো সমাধান করে আমি দেখাবো। সবাই দেখো। 5 নং প্রশ্ন, কিউ ইকুয়াল টু এক্স ও একটা সেট এবং আর একটা সেট যেখানে উপাদান সংখ্যা এম, এন এবং এল। এখন আমাদের পি অফ কিউ এবং পি অফ আর, এটা জানো যে পি অফ কিউ এবং পি অফ আর, এই পি অফ কিউ মানে হলো কিউ সেটের উপসেটের যে সেট সেটাকে বলছি আমরা পি অফ কিউ। তো এখন আমরা 5 নংটা 5 এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে আমরা লিখে নিই। দেওয়া আছে কিউ ইকুয়াল টু এক্স ওয়াই এবং আর ইকুয়াল টু এম, এন, এল। তাহলে পি পি অফ কিউ কি হবে? উপসেটগুলির সেট, উপসেটগুলির সেট। তাহলে আমরা উপসেট, কিউ সেটের উপসেটগুলো কি হবে? এক্স ওয়াই, আরেকটা এক্স ওয়াই, আরেকটা হবে তোমার ফাঁকা সেট। এই সেটগুলির সেটকে বলা হচ্ছে পি অফ কিউ। তো এবং পি অফ আর তাহলে কি হবে? পি অফ আর, পি অফ আর এখানে কয়টা উপসেট হবে? একটা এম, এন, এল, একটা করে তিনটা নিলাম, এবার দুইটা করে যদি নিই, এম এন, এম এল, এন এল, এবার একটা করে নিব এম এন এল, আরেকটা ফাঁকা সেট। এই সেটগুলির সেট হলো পি অফ আর। এটা ছিল 5 নাম্বার। এবার আসো 6 নং। 6 নং প্রশ্নটা, এ সেটের ভিতরে আছে এ বি এবং বি সেটের ভিতরে আছে এ বি সি এবং বলছে সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা। তাহলে আমাদের সি সেটটা আগে নির্ণয় করে নিতে হবে। 6 নাম্বার প্রশ্ন, আমি এটা মুছে দিই, একটু জায়গা নিবে। এটা মুছে দিলাম 5 নাম্বারটা। 6 কি দেওয়া আছে? দেওয়া আছে এটা আমরা লিখে নিই। দেওয়া আছে এ ইকুয়াল টু এ বি, বি ইকুয়াল টু এ বি সি, আর সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি। তাহলে সি সেটটা কত হবে? সি সেট এ ইউনিয়ন বি, তাহলে এ সেটের ভিতরে আছে এ বি ইউনিয়ন বি সেটের ভিতরে আছে এ বি সি। তাহলে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলি ইউনিয়ন সেট বা সংযোগ সেট। তাহলে সকল উপাদান নিয়ে গঠিত সেটটা কি হবে? এ বি সি। এটা ছিল সকল উপাদান নিয়ে গঠিত সেট। এখন এটার পাওয়ার সেটটা কি হবে? পি অফ সি। অতএব পি অফ সি নির্ণয় করি আমরা।
তো প্রথমে তিনটা উপাদান নিয়ে একটা সেট হবে, এ বি সি, এরপরে দুইটা করে নিব। এলোমেলো করে নিলে কিন্তু ভুল হবে, এভাবে আমরা সিরিয়াল ভাবে নিব, প্রথমে তিনটা, তারপরে দুইটা, তারপরে একটা, এভাবে আমরা সিরিয়াল করে নিব। এখন আমরা দুইটা করে নিব, এ বি, এ সি, বি সি। এবার একটা করে নিই, এ বি সি, আরেকটা ফাঁকা সেট। এই সেটগুলির সেট, এটাকে বলছি আমরা পি অফ সি। তো দেখো এখানে পি অফ সি এর বলছে যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তার মানে এখানে একটা জিনিস প্রমাণ করতে হবে যে সি সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে আমরা এখানে যদি 2 এর পাওয়ার n দিই, তাহলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে এটা আমরা নির্ণয় করতে পারবো এই ফর্মুলায়, সূত্র দিয়ে। তো আমরা সেটাই প্রমাণ করব যে দেখি এখানে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। তাহলে এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা কত? অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা 8, 1 2 3 4 5 6 7 8। দেখো পি অফ সি সেটের উপাদান সংখ্যা 8। এখন আমরা দেখব যে ওই 2 টু দি পাওয়ার n, n যদি সি সেটের উপাদান সংখ্যা হয়, তাহলে এখানে n এর জায়গায় মান বসাই দিলে আমার এইটার সাথে মেলে কিনা। তাহলে আমরা বলতে পারবো যে এই পি অফ সি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো দেখো এখানে সি সেটের উপাদান সংখ্যা ছিল 3, সি সেটের উপাদান সংখ্যা ছিল 3, এখানে যদি 2 এর পর আমি 3 দিই, তাহলে এটা কিন্তু কত হয়? 8 হয়। তার মানে এইটার সাথে মিলে যায়। আমরা এইভাবে যদি নির্ণয় করে উপাদান সংখ্যা নির্ণয় করি, তাহলে আমাদের উপাদান সংখ্যা যা হবে, আমরা ডাইরেক্ট যদি এই সূত্র দিয়ে বের করি, তাহলে আমাদের উপাদান সংখ্যা ওইটাই হবে। তাহলে একটা সেটের পাওয়ার সেট নির্ণয় করার আগে আমি বলে দিতে পারবো যে ওই সেটের উপাদান সংখ্যাটা কত হবে। তাহলে এখানে সি সেটের উপাদান সংখ্যা কি? সি সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল টু কত? 1 2 3। সি সেটের উপাদান সংখ্যা দেখো n ইকুয়াল টু 3। তাই যদি হয়, অতএব তাহলে আমরা ওই সূত্র দিয়ে যদি করি, পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এর জায়গায় কত বসাবো? 3 বসাবো। এটা কত হবে? 8 হবে। দেখো পি অফ সি এর উপাদান সংখ্যা 8। আবার আমি যদি এইভাবে উপসেট নির্ণয় করে উপাদানের সংখ্যা গণনা করি, সেখানে হচ্ছে 8। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখন আমরা লিখব যে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা n হলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n দেখানো হলো। এই অঙ্কটা প্রায় এসে থাকে, তো এই অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। 1-2 বার দেখো, প্র্যাকটিস করে দেখো, খুব সহজ হয়ে যাবে। অঙ্কটা খুবই সহজ। এখন যে প্রশ্ন আমরা আসবো, এখানে ক নাম্বার, এটা মুছে দিই, এটা ভালো করে দেখে নাও, মুছে দিই। সবাই এভাবে প্র্যাকটিস করবে। উপাদান সংখ্যা, তাহলে একটা সেটের উপাদান সংখ্যা যদি n ইকুয়াল টু 4 হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। উপাদান সংখ্যা যদি
5 হয় তাহলে ওই সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 32। এভাবে আমরা আগে বলে দিতে পারবো একটা সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যাটা কত হবে। এখন আসো 7 নাম্বার প্রশ্ন। এটা একটা ক্রোমোজোড়, আমরা আগে ক্রোমোজোড়ের ধারণা দিয়েছিলাম। এটা একটা ক্রোমোজোড় x-1 কমা y+2, যার x উপাদানটা হলো x-1 আর y উপাদানটা হলো y+2। তো এই ক্রোমোজোড় এবং এই দুইটা ক্রোমোজোড় সমান, এই ক্রোমোজোড়টা এবং এই ক্রোমোজোড়টা সমান। তাহলে ক্রোমোজোড়ের ধারণা থেকে আমরা এটাই পাই যে যদি x একটা ক্রোমোজোড় হয় আর AB আর একটা ক্রোমোজোড় হয়, তাহলে এই দুইটা ক্রোমোজোড় যদি সমান হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x = a এবং y = b। আমরা এখান থেকে ক্রোমোজোড়ের যে শর্ত ছিল সেখান থেকে আমরা এটা পাই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x-1 হবে y-2 আর y+2 হবে 2x+1। এখান থেকে আমরা দুইটা সমীকরণ আসবে, দুইটা সমীকরণ থেকে আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করে x এবং y এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে এখানে 7 ক নাম্বারটা দেখি। 7 ক কি হবে, আমরা ক্রোমোজোড় লিখে নিই। x-1 y+2 y-2 2x+1 এটা দেওয়া আছে। তো ক্রোমোজোড়ের ধারণা থেকে আমরা পাই, এটা লিখি, ক্রোমোজোড়ের ধারণা হতে পাই x-1 কি পাই এখানে, x-1 y-2 এটা একটা। তো এখানে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারি। এখানে বিভিন্ন পদ্ধতিতে সমাধান করা যেতে পারে, অপনয়ন আছে, প্রতিস্থাপন আছে, আরগুণন আছে, লেখচিত্র আছে। তো আমাদের কাছে যেটা সহজ মনে হবে আমরা ওইটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো এখান থেকে আমরা যে পদ্ধতিতে আগে স্থির করে নিব যে আমি কোন পদ্ধতিতে বের করব, তাহলে এখানে সমীকরণটাকে আমরা ওই আকারে সাজাবো। যদি প্রতিস্থাপন পদ্ধতিতে বের করতে চাই তাহলে এখান থেকে x এর মানটা আমরা বের করে নিলে চলবে। তাহলে আমরা প্রতিস্থাপনে বের করব x = y-2 + 1, তার মানে x = y-1। এটাকে আমি 1 নং সমীকরণ দিব এবং আরেকটা কি ছিল, y+2 = 2x+1। তো এখানে আমি x এর মানটা বসাই দিতে পারি 1 নং এর সাহায্যে। এই যে 1 নং এ x এর মানটা বের করে আসছে, এখানে আমি এটাকে বসাই দিই। y+2 = 2 × y-1 + 1, তাহলে y+2 এই পাশে গুণ করে দিই 2y - 2 + 1 বা y, এই yটাকে এই পাশে নিয়ে আসি আর -2 + 1 - 2, তাহলে y থেকে 2y থেকে যদি একটা y বাদ দিই তাহলে এখানে -y থাকে আর এখানে থাকবে হলো -3, তার মানে y = 3। তো এখানে যখন আমি মানটা বসাচ্ছিলাম x এর মান, তখন আমি এখানে সাইড নোট নিতে পারি 1 নং এর সাহায্যে। 1 নং এর সাহায্যে আমি সাইড নিতে পারি। এই পাশে এখানে -1 উঠাই দিচ্ছি, এখানে আমি লিখতে পারি -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করলে মাইনাসটা উঠে যাবে। তাহলে y = 3। এখন y এর মান যদি আমি 1 নং এ বসাই দিই, এখানে আমি লিখি y এর মান 1 নং এ
বসিয়ে পাই। 1 নংটা কি ছিল, x ইকুয়াল টু, তাহলে y এর মান ছিল 3, 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। x ও y এর মান নির্ণয় করে, দেখো আমাদের x এর মান বের হয়ে গেছে 2 এবং y এর মান 3, অতএব নির্ণেয় মান আমরা এখানে লিখতে পারি, নির্ণেয় মান x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 3, এটা আমরা লিখতে পারি। এটা ছিল 7 এর ক। খ এবং গ আমরা একই নিয়মে করতে পারি। তো এখান থেকে আমি আরেকটা অঙ্ক করি, আচ্ছা 2টা অঙ্কই করি, সবাই দেখো। সাতের খ কি দেওয়া আছে, ক্রোমোজোম দুইটা, ax মাইনাস সি ওয়াই, আরেকটা আছে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0 ay মাইনাস সি এক্স, এটা দেওয়া আছে। তো ক্রোমোজোমের ধারণা থেকে আমরা কি পাবো, ক্রোমোজোমের ধারণা থেকে পাই, লিখে নিই, ax মাইনাস cy ইকুয়াল টু 0। তো এটাকে আমি আগেরটা প্রতিস্থাপন পদ্ধতিতে করছি, এটাকে আমি অপনয়ন পদ্ধতিতে করব। দেখো তাহলে দুইটাই আবার প্র্যাকটিস হয়ে যাবে, দুইটা নিয়মই। এটাকে দিব আমি 1 নং সমীকরণ, আরেকটা ছিল এইটা, এই ক্রোমোজোম সমান সমান এটা, তার মানে আমি লিখতে পারি যে ay মাইনাস সি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইটা আগে আসে, এটা পরে আসে, কিন্তু আমি একটু ঘুরাই লিখছি। এটাকে দিব আমি 2 নং সমীকরণ। এখন যদি আমি এটাকে অপনয়নে সমাধান করতে চাই, তাহলে যে কোনো একটাকে আমি সমান করতে হবে। আমি এটাকে যদি সি দিয়ে গুণ দিই, এটা আর এক লাইনটা করা ভালো ছিল, আমরা সি এক্সটা আগে লিখলে ভালো হতো। সি এক্সটা আগে দিয়ে আর এক লাইন করি, এক্স এর নিচে এক্স দিই, তাহলে মাইনাস সি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাকে আমি 2 নং দিই, সুবিধা হবে যে এক্স এর নিচে এক্স থাকবে, ওয়াই এর নিচে ওয়াই থাকবে, তাহলে কাটাকাটি করতে আমাদের একটু সুবিধা হবে। তো দেখো এখন এটাকে যদি সি দিয়ে গুণ দিই তাহলে এটা হবে এ সি এক্স, এটাকে যদি এ দিয়ে গুণ দিই তাহলে এটা হবে এ সি এক্স, তখন আমরা যোগ করলে এটা কেটে যাবে। অথবা এটাকে যদি আমি এ দিয়ে গুণ দিই তাহলে এটা হবে এ সি ওয়াই, এটাকে যদি আমি সি দিয়ে গুণ দিই তাহলে এটা হবে এ সি ওয়াই। তো এখন আমি যে কোনো একটা করতে পারি। 1 নংকে এখানে লিখি, 1 নংকে এক্সই কাটি, 1 নংকে সি দ্বারা এবং 2 নংকে এ দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নংকে যদি সি দ্বারা গুণ করি তাহলে এটা হবে এ সি এক্স, এ সি এক্স, এটা হবে সি স্কোয়ার, ওয়াই এই পাশে হবে 0, আর এটাকে গুণ করব আমরা এ দিয়ে, তাহলে এটা হবে মাইনাস এ সি এক্স, এটা হবে প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, কি দিয়ে গুণ করছি, এ দিয়ে, তাহলে এটা হবে এ কিউ। আমি এ দ্বারা গুণ করলে এখানে লিখে দিই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, গুণ আকারে রেখে দিই, এ দ্বারা গুণ করলাম। এখন এটাকে যদি আমি যোগ করি, এখানে যোগ করলে এটা আর এটা কেটে যাবে, থাকবে এখানে মাইনাস সি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই, আর এখানে থাকবে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার।
তো এখান থেকে যদি আমি ওয়াই কমন নিই, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, একটু এটা আগে লিখলাম এটা পরে লিখলাম, আর এখানে হবে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে ওয়াই এর মান কত হবে? এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এটা কেটে যে এখানে কত থাকবে? ওয়াই ইকুয়াল টু এ থাকে। এখানে এটা কেটে যাবে যে এখানে ওয়াই ইকুয়াল টু এ থাকবে। এখন এই ওয়াই এর মান আমরা যদি 1 নং-এ বসাই দিই, লিখতে পারি ওয়াই এর মান। এখন ওয়াই এর মান 1 নং-এ বসাই দিলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। এখানে লিখি ওয়াই এর মান 1 নং-এ বসিয়ে পাই। 1 নং-এ যদি ওয়াই এর মান বসাই, ওয়াই এর মান এ, তাহলে এখানে দেখো এখানে বসাই এ এক্স মাইনাস সি ইন্টু এ ইকুয়াল টু 0। তার মানে এক্স ইকুয়াল টু এসি। এটা মুছে দিই। তাহলে এখানে কি থাকবে? আমি উভয় পক্ষকে এক্স ইকুয়াল টু এভাবে লিখতে পারি এসি বাই এ, তার মানে এক্স ইকুয়াল টু সি। অতএব নির্ণেয় মান এক্স ওয়াই ইকুয়াল টু এক্স এর মান সি আর ওয়াই এর মান এ। আমাদের মানটা বের হয়ে গেল এক্স ওয়াই এর মান। 7-এর গ নাম্বার অঙ্কটা হ্যাঁ দেখে নাও কিভাবে বের করলাম। এখানে যত ক্রমজোড় দিয়ে যত অঙ্ক আসবে সব অঙ্কগুলোই আমরা এই একই পদ্ধতিতে আমরা করতে পারবো। তবে সমাধানের পদ্ধতিটা হতে পারে একটু ভিন্ন ভিন্ন, যার যেটা ভালো লাগে বা যার যখন যেটা করলে সহজে মানটা বের হয় সেই নিয়মটাই আমরা এখানে ব্যবহার করব। তাহলে গ নাম্বার অঙ্কটা একটু দেখে নিই। গ 7-এর গ কি আছে? এখানে 6x মাইনাস ওয়াই, 13, আর এখানে আছে হলো 1 আর 3x প্লাস 2y। তাহলে এখানে আমরা লিখে নিব ক্রমজোড়ের এই কথাটা লিখে নিতে হবে, বারবার লিখছি আমি। ক্রমজোড়ের ধারণা হতে পাই 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু হবে 1। এটাকে আমরা দিব 1 নং, আর 2 নংটা হবে 3x প্লাস 2y ইকুয়াল টু 13। এটা হবে 2 নং। এটাকে যদি আমি অপনয়নে করতে চাই তাহলে 1 নংকে 2 দ্বারা গুণ দিলে দেখো এখানে 2y আসবে, তখন 1 এর সাথে 2 যোগ করলে আমার এটা কেটে যাবে। তাহলে এখানে লিখি, এভাবে সংক্ষেপে লেখা যায় 1 গুণ 2 যোগ 2 এত হইতে পায়। দেখো আমি বিভিন্ন ভাবে লিখছি, এত হইতে পারে। এটা সংক্ষেপে লেখা যে 1 এর সাথে 2 গুণ করে 2 এর সাথে এটা যোগ করব। তাহলে 1 এর সাথে 2 গুণ করলে এটা হবে 12x মাইনাস 2y ইকুয়াল টু 2। 2 নংকে কোনো কিছুই গুণ করছি না। 3x প্লাস 2y ইকুয়াল টু 13। এটা আবার যোগ করছি, তো যোগ করলে 2y কেটে যায়, এখানে থাকবে 15x আর এখানে হবে 15, বা x ইকুয়াল টু যদি আমি লিখি 15/15 তাহলে x ইকুয়াল টু 1। এখন x এর মান যদি আমি 2 নং-এ বসাই, তাহলে 2 নং-এ বসাইলে কি হবে, বা 1 নং-এ বসাই, x এর মান
1 নংয়ে বসিয়ে পাই 1 নংয়ে বসাইলে 6 into 1 minus y equal to 1 বা minus y equal to 1 minus 6 বা y equal to minus y equal to minus 5 বা y equal to 5। অতএব তাহলে x y equal to এখানে কি দাঁড়ালো 1 5 1 5। তো এটা ছিল আমাদের x y এর মান, x এর মান 1 y এর মান 5, এইভাবে আমাদের লিখতে হবে। তো এটা যে আমাদের এই উত্তরটা সঠিক আছে কিনা এটাও কিন্তু আমরা একটু যাচাই করে নিতে পারি, যেটার নাম হলো শুদ্ধি পরীক্ষা। তো আমি যদি 1 বা 2 যে কোনো জায়গায় মান দুইটা বসাই তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। তোমরা যখন পরীক্ষা অঙ্কগুলো করবে তখন এই শুদ্ধি পরীক্ষাটা মনে মনে একটু করে নিবে যে তোমার উত্তরটা সঠিক আছে কিনা। তাহলে এখানে যদি আমি x এর জায়গায় 1 বসাই তাহলে এটা হবে 6 এবং এখানে y জায়গায় 5 বসাই, দেখো 6 minus 1 6 minus 5 equal to 1, যেটার রাইট হ্যান্ড সাইডটা ছিল 1, তাহলে লেফট হ্যান্ড সাইডে 1 রাইট হ্যান্ড সাইডে 1। আবার যদি এখানে বসাই দেখো x এর মান 1 তার মানে এটা 3 আর y এর মান 5 তার মানে এটা 10 10 আর 3 13, যেটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায়। সো আমরা নিশ্চিত হতে পারবো যে আমাদের এটাই x y এর মান। তো এই ছিল 7 নাম্বার প্রশ্ন। এভাবে ক্রমজোড় দিয়ে যত অঙ্ক আসবে বা 6 নাম্বার প্রশ্ন দেখাও যে p of c এর উপাদান সংখ্যা 2 to the power n কে সমর্থন করে, এই দুইটা অঙ্কই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমাদেরকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এখানে শেষ করছি, খোদা হাফেজ।